ঢাকার বেশিরভাগ অফিস বাসভবনে পার্কিং না থাকায় সড়কেই গাড়ি সরানোর বদলে খোদ সিটি কর্পোরেশনই ইজারা দিয়ে তুলছে চাঁদা। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে এই যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিং এর জন্য আমি দিয়ে দিই, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল। সরবরাহ বাড়াতে নতুন পুরাতন কূপ খননের উদ্যোগ সিলেট গ্যাস ফিল্ডের দৈনিক 250 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। 3 কিলোমিটার যদি হয়ে যায় আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারব। খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌযানে মালামাল ওঠানামায় দুর্ঘটনা, রাজস্ব বাড়লেও উন্নয়নে অনীহা, নদীকেন্দ্রিক বাণিজ্যে ভাটা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। রাজধানীর বিভিন্ন অফিস পাড়া, শপিং মলে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পাশের সড়কে রাখা হচ্ছে গাড়ি। 4 লেনের 2 লেনে পার্কিংয়ের কারণে সড়ক সরু হয়ে তৈরি হচ্ছে জনভোগান্তি, যানজট। অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মেয়াদে পার্কিং ইজারা দিয়ে রাখছে। রুবেল পারভেজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাইজিস সাদ। মানুষ, গাড়ি আর ভবনের চাপে চিরেচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এই শহরে। কিন্তু তিলোত্তমা কি এত গাড়ির চাপ সামাল দিতে পারে? দখলে সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি, এসবই প্রতিদিনের নিত্যসঙ্গী। কেন এমন অব্যবস্থাপনা? সরেজমিনে এখন টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায় রাজধানীর বেশিরভাগ ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা। টাকা দিয়ে রাখি রাস্তার মধ্যে, চিন্তা করেন মাসে মান্থলি দিয়া। ম্যাক্সিমাম অফিসের পার্কিং এর বেসমেন্ট ওইভাবে ফাঁকা থাকে না। তো গাড়িটা রাখবে কোথায়? পার্কিংই থাকবে, এই রাস্তায় থাকবে। নিয়ম বহির্ভূত নিয়ম যে এখানে আছে এখানে দেন। আমার হাত আটকে যাবে। বিশেষ করে ব্যস্ততম ব্যাংকপাড়া, মতিঝিলের প্রায় সব সড়কে অবৈধ পার্কিং, যে কারণে সকাল বিকেল সব সময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি। নষ্ট হয় কর্মঘণ্টা। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। চারপাশে গাড়ির মনে করেন পার্কিং করে রেখে দিয়েছে। রাস্তা মানুষের চলাচলের জায়গা, এইখানে কেন পার্কিং হবে? হাঁটতেছি পিছন থেকে হঠাৎ করে একটা গাড়ি আসলো, অনেক সময় জিনিসটা অ্যাক্সিডেন্টের কারণ হয়। ট্রাফিক বিভাগের তথ্য মতে ঢাকায় মাত্র 3000 ট্রাফিক সদস্য কাজ করছেন 2 কোটির বেশি মানুষের এই নগরীতে, যা খুবই নগণ্য। আইনগত ব্যবস্থা নিয়ে যেন আমরা এটা ঠেকাতে পারি, কিন্তু খুব বেশি সুফল পাচ্ছি না আমরা। এটা যে কর্তৃপক্ষের দায়িত্ব অবৈধ পার্কিং বন্ধ করা, খোদ সেই সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে দিচ্ছে পার্কিং ইজারা। সম্প্রতি পট পরিবর্তনে বদলেছে ইজারা, কিন্তু পাল্টেনি মতিঝিলের অবৈধ পার্কিং। দৈনিক 10 জনকে দিয়ে খাস আদায় করে গাড়ি পার্কিং করাচ্ছেন ইজারাদার। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে এই যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। এখানে একজনের নাম দিয়ে আছে ইসমাইল নাম করে। খাস আদায় করতেছি এখন বর্তমানে। আমরা যা আদায় করি তা আমরা সিরিগঞ্জ জমা দিই। এই পরিকল্পনাগুলো আসলে আমাদের নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি, যে যানবাহন চলাচলের জন্য প্রতিবন্ধক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। সাধারণ বিমা টাওয়ারে প্রায় 600-র অধিক গাড়ি রাখার কথা থাকলেও থাকছে মাত্র 120টি, আর সিটি সেন্টারে 500-র জায়গায় গাড়ি থাকছে 130টি। এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সেন্টারের একটি পার্কিং ফ্লোরে। দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি ফাঁকা পড়ে আছে ফ্লোরটি। ঠিক কি কারণে এখানে না রেখে সড়কে রাখা হচ্ছে গাড়িগুলো? এখানে থাকলে আমরা খোলামেলা থাকি, ডাকলে আমরা দৌড়ে যাইতে পারি। যথেষ্ট গাড়ি আমরা রাস্তায় সারি সারিতে গাড়ি রাখি, কিন্তু আমাদের পার্কিংয়ে গাড়ি আসে না। আমাদের এখানে যেরকম ফ্যাসিলিটি বা যেরকম সুব্যবস্থা আছে ওরকমভাবে কেউ গাড়ি রাখে না। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এ সমস্যা।
বিজ্ঞান ভিত্তিক কিছু চিন্তা করছে না, কমন সেন্স বেসিস ভাবছে যে পার্কিং তো হচ্ছেই, এখান থেকে আমি কিছু পয়সাটা পাই, আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিংয়ের জন্য আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল, সে তখন ডাকে নিয়ে এটাকে 1 লেয়ার না 3 লেয়ারে দিবে। এই জায়গায় পানিশমেন্টের ব্যবস্থা যদি করা যায় তাহলেই কিন্তু একমাত্র টেকসই হবে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলকে বলা হয় অর্থনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর এমনকি গত 2 দশকে এ এলাকায় একের পর এক গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন, অথচ অর্থনীতির চালিকায় সরাসরি ভূমিকা রাখা মতিঝিলে নেই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। সমস্যাটি ঠিক আর কতটা গুরুতর হলে কর্তৃপক্ষের নজরে আসবে, প্রশ্ন জনসাধারণের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন মেয়াদী পরিকল্পনায় নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। এছাড়াও পুরাতন কূপে ওয়ার্ক ওভারের মাধ্যমে দৈনিক উৎপাদন 137 থেকে 250 মিলিয়ন ঘনফুট নেয়ার লক্ষ্য তাদের। যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যন্ত্রপাতি ও নতুন গবেষণার মিশেলে এই অঞ্চলে আরও গ্যাস উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। 1955 সালে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হিসেবে এটি আবিষ্কৃত হওয়ার পরপরই মূলত এই অঞ্চলে প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধানে সচেষ্ট হয় রাষ্ট্র। তারই ধারাবাহিকতায় সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের 16টি কূপ থেকে গত 1 বছরে তাদের উৎপাদন 85 মিলিয়ন ঘনফুট থেকে 137 মিলিয়ন ঘনফুটে উন্নীত করেছে। সেই সঙ্গে নতুন করে 2026 সালের মধ্যে আরও 90 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে ছিল আগে 80 to 85 মিলিয়ন আমরা দিতাম, সেখান থেকে কিন্তু জাস্ট 1 বছরে আমরা কিন্তু যে প্রকল্পগুলো করেছি এর বিনিময়ে কিন্তু আমরা 85 থেকে নিয়ে এসেছি 137। আশা করছি যে এই উত্তরণটা যে আমরা আরও 60 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। দেশের চাহিদার চেয়ে গ্যাসের যোগান সংকট দূর করার নতুন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি 2025-এর এপ্রিলের মধ্যে সিলেটে 10 নম্বর কূপ থেকে প্রতিদিন 25 মিলিয়ন ঘনফুট আর এর বাইরেও সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন আরও 2টি পুরনো কূপের সংস্কার কাজ শেষের পথে রয়েছে কোম্পানিটির। সেটি হয়ে গেলে 2025 সালের জুনের মধ্যে আরও 30 মিলিয়ন সহ দৈনিক প্রায় 55 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ সময়সীমার মধ্যে শেষ হলে শুধুমাত্র সিলেট গ্যাসফিল্ডই জাতীয় গ্রিডে 2026 সালের মধ্যে প্রতিদিন 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার যদি হয়ে যায় আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। বিগত 5 বছর আগে সিলেট গ্যাসফিল্ডের যে উৎপাদন সক্ষমতা ছিল তার থেকে এখন উৎপাদন 2.7 গুণ বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে যে প্রক্রিয়া গ্যাস উত্তোলন হচ্ছে সেটা যদি আরও আধুনিক হয় তাহলে সহজেই এর উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে। এখন সময় এসছে যে আসলে আমি যেটা বললাম 3D সেসমিক করে আমাদের এই এক্সিস্টিং অয়েল ফিল্ডগুলোকেও ডেভেলপ কীভাবে ফার্দার ডেভেলপ করা যায় বা সেকেন্ডারি বা টারশিয়ারি রিকভারির দিকে আমরা যেতে পারি। সময়ের সাথে সাথে যদি প্রপারলি যদি এই ম্যানেজমেন্ট ব্যবস্থা নেওয়া হয়, প্রপার যদি এই সমস্ত ডেভেলপমেন্ট ফিল্ডগুলি ডেভেলপ করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস হচ্ছে ক্রাইসিসটা অনেকটাই হয়তো বা এখান থেকে যোগান দেওয়া সম্ভব হবে। সিলেট গ্যাসফিল্ড বর্তমানে 16টি কূপের মাধ্যমে বছরে 33,744 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তার সাথে যোগান দিচ্ছে 37,247 ব্যারেল কন্ডেনসেট ও এনজেল। তাছাড়া 2023-24 অর্থ বছরে লাভজনক প্রতিষ্ঠানটি সরকারের কোষাগারে জমা দিয়েছে প্রায় 779 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সিলেট। খুলনায় অরক্ষিত পড়ে আছে বেশিরভাগ নৌঘাট। মালামাল ও যাত্রী ওঠানামায় দুর্ঘটনায় পড়তে হচ্ছে নৌঘাট ব্যবহারকারীদের। এতে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে অনেকটাই ভাটা পড়েছে। একই সাথে বিভিন্ন ঘাটের কর্তৃত্ব নিয়ে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিআইডব্লিউটি এর দ্বন্দ্ব তো আছেই।
রামিম চৌধুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরবের ঢেউ শত বছরের বেশি সময় ধরে নৌপথের ব্যবসার অন্যতম রুট। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দক্ষিণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বড়বাজার। ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠা এই বাজার এখন আরও প্রশস্ত হয়েছে, বেড়েছে পরিধি। খরচ কম হওয়ায় এখনও খুলনার বড়বাজার থেকে নদীপথে বিভিন্ন এলাকায় পণ্য আনা নেওয়া হয়। মালবাহী ট্রলার ভেড়ার জন্য নির্ধারিত রয়েছে কয়েকটি নৌঘাট। সবথেকে বেশি মালামাল বহন করা হয় তুলাপট্টি ঘাট থেকে। শুক্রবার বাদে সপ্তাহের 6 দিনই এই ঘাট ব্যবহার করেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। তবে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত তুলাপট্টি ঘাট যেন ভাগাড়ে পরিণত হয়েছে। ছোট্ট একটি পল্টনে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। হাজার হাজার লেবাররা ওঠানামা করে, শ্রমিকরা বস্তা নিয়ে উঠতে পারতেছে না, সিঁড়ি ভেঙে গেছে। এইটা সিটি কর্পোরেশনের ঘাট। শ্রমিক মল্ল, বাঁচলো বা হাত বাংলো, পাও বাংলো, ওগুলো তাকে দেখার দরকার নাই, ট্রলার ভেললেই টাকা নিয়ে যায়। শত বছরের রকেট ঘাট পরিচর্যার অভাবে এখন বন্ধ। এখানে পড়ে আছে পুরনো একটি পল্টন। বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রিত 4 থেকে 7 নম্বর ঘাট ভাঙনের কারণে আগের তুলনায় কমেছে পণ্য খালাস। খুলনায় নদীকেন্দ্রিক ঘাটগুলোর এমন বেহাল অবস্থার কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ীরা। এখানে প্রতিনিয়তই শ্রমিকদের সাথে ঘটছে নানা রকম দুর্ঘটনা। এসব কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন অনেকেই। প্রতিটি ঘাট থেকে টোল আদায় করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সংস্কার। আমাকে 100 কেজির বস্তা নিয়ে ওঠা লাগে। যদি এই ঘাটটা ভাঙা যদি পল্টন থাকতো তাহলে আমাকে অনেক সুবিধা হইতো। আমরা তো কাজ কাম ঠিকমতো করতেও পারি না, তারপর যাদের কাছে বলি কেউ আমাদের কথা শোনে না। পণ্য পরিবহনের পাশাপাশি বেশিরভাগ ঘাট দিয়ে যাত্রী পারাপার হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রূপসা ঘাট। একসময় এটি নিয়ন্ত্রণ করত খুলনা সিটি কর্পোরেশন। এখন তা আদালতের নির্দেশে নিয়ন্ত্রণ করছে বিআইডব্লিউটিএ। জরাজীর্ণ পল্টনে ঘটছে দুর্ঘটনা। জেলখানা ও কালীবাড়ি ঘাটের অবস্থাও বেহাল। আমাদের যে ঘাট, এই ঘাট এখন বর্তমানে চলে না। এই ঘাট অনেক দিনের পুরনো পন্টল। দীর্ঘদিন ধরে আমরা ট্রলার চালিয়ে আসি, প্রায় 30-40-45 বছর ধরে। কিন্তু আমাদের এখানে যে আসে সেই শুধু ফায়দা লোডে। আমাদের এই পন্টলও বড় করে না, পন্টল আমাদের লম্বা চওড়া করা উচিত। সাধারণ জনগণের এমন সমস্যা যে একটা ট্রাক আসলে এখানে যখন ফেরিতে গাড়ি উঠে লোকজন নামতে পারে। 14 আগস্টের আগ পর্যন্ত রূপসা খেয়াঘাটের রাজস্ব নিত সিটি কর্পোরেশন। গেল 2 অর্থ বছরে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই সংস্কারের উদ্যোগ। এছাড়াও জুতাপট্টি ও কাচারিঘাট থেকে প্রতি মাসে প্রায় 60,000 টাকা রাজস্ব আদায় করে কর্পোরেশন। এর মধ্যে শুধু তুলাপট্টি ঘাটে সম্প্রতি একটি পল্টন স্থাপন করেছে কর্পোরেশন। বড়বাজারের 2টি ঘাট আমাদের নিয়ন্ত্রণে আছে। একটা হচ্ছে নড়াইল কাছারি ঘাট, যেটাকে ডাবঘাট হিসেবে চিহ্নিত করা আছে, আর একটি হচ্ছে জুতাপট্টি ঘাট। যথাযথভাবে একেবারে নতুন পন্টুন এবং পল্টনগুলো আমরা মেরামত না পরিবর্তন করে নতুন পল্টন দিয়েছি। স্থায়ী সমাধানের জন্য আমরা ওখানে আবার নতুন করে টেন্ডার আহ্বান করে ওটার যে কার্যক্রম যেগুলো থাকে সেগুলোকে আমরা করে দিয়ে থাকি। বিশেষ করে সিটি কর্পোরেশন পরিচালিত যে ঘাটগুলো থাকে সেগুলোর অবস্থা ভালো। গেল আগস্টে আদালতের নির্দেশে রূপসা খেয়াঘাট নিয়ন্ত্রণ পায় বিআইডব্লিউটিএ। কর্মকর্তা জানান, চলতি মাসেই নতুন পল্টন দেওয়া সহ রূপসা ঘাটের উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা কিছু সংস্কার কাজ করেছি, আর আমরা আশা করছি ইনশাল্লাহ এই মাসের 25 তারিখের মধ্যেই আমরা এই 2 ঘাটে 2টি নতুন পন্টন স্থাপন করব এবং তখন আমার মনে হয় ওই রূপসা ঘাটের যে যাত্রী পারাপারের যে দুর্ভোগ সেটা লাঘব হবে বলে আশা করছি। বর্তমানে খুলনা সিটিতে 28টি ঘাট রয়েছে, যার মধ্যে 2টি সিটি কর্পোরেশন, 13টি বিআইডব্লিউটিএ, 8টি জেলা পরিষদ, 5টি ঘাট চলছে ব্যক্তি মালিকানায়। রামিম চৌধুরী, এখন খুলনা। দেখছেন এখন বাণিজ্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
তীব্র শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। সূর্য উঠলেও বাড়ছে না তাপমাত্রা। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ নিয়ে আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, জানাবেন যে তীব্র শীতে জনজীবনে কি প্রভাব পড়ল? সাকিব, আমি আপনাকে একটু শুরুতে জানিয়ে রাখি যে এই যে শীতকালে আসলে বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়েন দিনমজুর এবং যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা নিম্নবিত্ত মানুষ আছেন, তারা কিন্তু সবচেয়ে বিপাকে পড়েন। কারণ এই উত্তর অঞ্চলে শীতের যে প্রকোপ সেটি কিন্তু অনেক বেশি। কারণ এখনো দেখেন প্রায় বেলা 10টা পার হয়েছে, তারপরেও শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখনো অনুভূত এই অঞ্চলে হচ্ছে। এবং যারা দিনমজুর রয়েছেন এই সময়টাতে কাজ তেমন পান না, যার কারণে তাদের পরিবার পরিজন অনেকটাই কষ্টে তাদেরকে দিন পার করতে হয়। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে কয়েকজন দিনমজুরের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে বিশেষ করে তীব্র শীতের কারণে, কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে সকালবেলা তাদের তেমন একটা কাজের খোঁজ আসে না, যার কারণে তারা কাজ পায় না। বেশিরভাগ সময় তাদেরকে বসে থাকতে হয় এবং এতে করে যে আয় রয়েছে তাদের দৈনন্দিন একটা, সেই আয়ে ভাটা পড়ে এবং তার প্রভাব কিন্তু পরিবারের যে ব্যয়ের পরিধি সেখানে কিন্তু পড়ে। তারা বলছেন যে এই সময়টুকুতে যদি সরকারি পক্ষ থেকে যদি তাদেরকে সহায়তা দেওয়া হতো, শীত বস্ত্রের পাশাপাশি যদি দ্রব্য যদি তাদেরকে দেওয়া হতো এবং এই সময়টা তাদের পাশে যদি সরকার থাকতো, সেক্ষেত্রে তাদের জন্য ভালো হতো। কারণ যেহেতু কাজের গতিটা অনেকটাই কমে যায় এবং আর্থিক সচ্ছলতাও কিন্তু সেক্ষেত্রে প্রভাব পড়ে। তারা বলছেন এই সময়টাতে সরকারি সহযোগিতা খুবই প্রয়োজন শীত বস্ত্রের পাশাপাশি। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি উত্তর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশেষ করে ব্যক্তিগত উদ্যোগেই অনেকেই শীত বস্ত্র বিতরণ শুরু করেছে, তবে সরকারিভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোনো শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। হয়তো দু একটি জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে গিয়ে দুই একজনকে শীত বস্ত্র দেওয়া হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো শীত বস্ত্র দেওয়া হয়নি। এখন পর্যন্ত শীতের যে তীব্রতা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই অঞ্চলে যে তাপমাত্রা পারদ রয়েছে সেটি 10 ডিগ্রি, 11 ডিগ্রি এবং 12 ডিগ্রি এর মধ্যেই কিন্তু পারদ উঠানামা করছে, যার কারণে যে শীতের তাপমাত্রা সেটি কিন্তু তীব্রতা বাড়ছে। তবে এই মুহূর্তে যেটি আবহাওয়া অধিদপ্তর বলছেন যে হয়তো সপ্তাহ খানেকের মধ্যেই যে তীব্র শৈত্য প্রবাহ সেটি কিন্তু এই অঞ্চলে পড়বে এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু আরো বেশি পরিমাণ বিপাকে পড়বেন এই অঞ্চলের মানুষ। এবং সবচাইতে এখন দুশ্চিন্তার বিষয় হচ্ছে যেটি কৃষকরা বীজতলা তৈরি করছেন, বোরো ধান এবং আলুর ক্ষেত রয়েছে, সেই ফসল দুটি নিয়েও কিন্তু এখন দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। যদি শৈত্য প্রবাহ বয়ে যায় এই অঞ্চল দিয়ে, সেক্ষেত্রে বীজতলা নষ্টের একটা সম্ভাবনা রয়েছে, আলুর ক্ষেত্রে রোগ বালাইয়ের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ফসল দুটি উৎপাদনে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে বলছেন কৃষকরা। তবে কৃষি অফিস বলছে যে তাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে করে এই ফসল দুটো যাতে নষ্ট না হয়, সুন্দরভাবে কৃষকরা সেটি ফসলগুলো উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ে তারা কিন্তু কাজ করছে। তো এখন পর্যন্ত বলা চলে যে উত্তর অঞ্চলে যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়েই চলছে এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে। এবং যারা ভ্যান চালক রয়েছেন, অটো চালক, রিক্সা চালক, তাদের কিন্তু যে আয়, মানুষের যে চলাচল সেটি কমে যাওয়ার কারণে তাদের আয়ে কিন্তু ভাটা পড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেছে এই অঞ্চলে। তো এই ছিল আমার কাছে সাকিব দিনাজপুর থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে যুক্ত ছিলেন সোহেল রানা। তিনি যে শীতের কারণে জনজীবনের প্রভাব পড়েছে সে খবর জানাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে বাসসহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। সকালে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন আহত হয়েছেন। অন্যদিকে মাঝ নদীতে কুয়াশায় দেখতে না পারায় ঢাকা বরিশাল নৌরুটের সুন্দরবন 12 ও প্রিন্স আওলাদে 10-এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোরে চাঁদপুরের হরিণাকুণ্ড এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন, সেই খোঁজ রাখছেন আরিফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জানাবেন যে কয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আহত কি পরিমাণ এবং তাদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে? সাকিব, এখন পর্যন্ত যেই ঘটনাটি ঘটেছে সেটি সকাল 6টায়। এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 15 জন আহত হয়েছে এই ঘটনায়। তবে গাড়ি ধ্বংস হয়েছে প্রায়, অর্থাৎ ভেঙে চুরে গেছে প্রায় 10 থেকে 12টির মতো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই এক্সপ্রেসওয়ের পিছনে যে এই গাড়িগুলোর মধ্যে
প্রথম সংঘর্ষটিতে হয়েছে, অর্থাৎ দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঝামেলাটি হয়েছে। অর্থাৎ একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি লরিবাহী বাস। এরপরে ঘন কুয়াশার কারণে গাড়িগুলো দেখা যাচ্ছিল না। এরপরে পেছনে অ্যানা পরিবহনের একটি গাড়ি এসে ধাক্কা দেয় ওই লরিটিকে। এরপর এক এক করে প্রায় 10টি গাড়ি সংঘর্ষের শিকার হয় এবং সেখান থেকে বেশ কয়েকজন আহত হয়, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখানে যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে, বেশ কয়েকজন আশেপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেই তাদেরকে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা এখান থেকে গাড়ি সরানোর যে ব্যবস্থাটি সেটি করছেন, অর্থাৎ এক এক করে যাতে দীর্ঘ যানজটের শিকার না হয় সেই ব্যবস্থাটি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটি রয়েছে এই গাড়িটি কিন্তু অ্যানা পরিবহনের গাড়ি। এই গাড়িটি মূলত কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে তারপর এই অবস্থা হয়েছে। কারণ সকাল 6টায় যখন ঘন কুয়াশা কোনো কিছুই দেখা যাচ্ছিল না, এমন একটি পরিস্থিতিতে মাওয়া যেই টোল প্লাজা রয়েছে তার ঠিক আগে শ্রীনগরের এই এলাকাটিতে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, এখানে স্থানীয় খুব বেশি ছিল না। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ এসে এখানে যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, তারা গাড়িগুলোকে এক পাশে সরিয়ে রাখে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চেষ্টা চলছে এখন পুলিশের যে হাইওয়ে পুলিশের যেই লরি টেনে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে আস্তে আস্তে করে গাড়িগুলোকে এক এক করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে হাইওয়ে পুলিশের যেই ভেহিকেল টেনে নেওয়ার যে যান সেই যানটি নিয়ে র্যাকারটি নিয়ে ইতিমধ্যেই চেষ্টা করা হচ্ছে যে অ্যানা পরিবহনের একটি গাড়ি টেনে নেওয়ার জন্য। এছাড়া পেছনে রয়েছে আরও একটি গাড়ি। এরকম প্রায় 10 থেকে 12টি গাড়ি এখানে ছিল সকাল থেকে। ইতিমধ্যেই প্রায় 3 ঘন্টার উপরে পার হয়ে গিয়েছে দুর্ঘটনায়, কিন্তু পুরোপুরিভাবে রাস্তা ক্লিয়ার করা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ বলছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এখান থেকে সব কিছু সরিয়ে নিয়ে যাবে। আমরা যদি পেছনে আরও একটি গাড়ি দেখাই, সেই গাড়িটি রয়েছে এবং এখান থেকে এরকম করে প্রায় 8 থেকে 10টি গাড়ি এখানে ছিল। প্রত্যেকটি যাত্রীবাহী গাড়ি ছিল যারা বিভিন্ন গন্তব্যে, অর্থাৎ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন। যে গাড়িগুলো প্রত্যেকটি গাড়ি প্রায় 10 থেকে 12টি গাড়ি এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ বিভিন্নভাবে ইনজুরি হয়েছে। তবে আমরা হেল্পারদের সাথে অথবা ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু ঘন কুয়াশা ছিল, গাড়ির গতি অনেক কম ছিল, সেক্ষেত্রে আহতর যেই পরিমাণটি সেটি কিন্তু খুব বেশি না, 15 থেকে 20 জন আহত হতে পারে এমনটা ধারণা করছেন তারা। তবে হাইওয়ে পুলিশ বলছে 4 থেকে 5 জন আহত হয়েছে এমনটা তারা দাবি করেছেন। অধিকাংশ গাড়ির যে সামনের অংশ রয়েছে সেই সামনের অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা মাওয়া যে রুটটি রয়েছে এই রুটটির কারণে ইতিমধ্যেই এই যান চলাচলের যে ব্যাঘাত ঘটেছিল, অর্থাৎ দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছিল, সেটি এখন স্বাভাবিক হয়ে এসছে এবং অধিকাংশ গাড়ির গতি কম থাকায় বড় ধরনের যেই দুর্ঘটনা সেটি কিন্তু হয়নি। অধিকাংশ গাড়ির ড্রাইভারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে 20 থেকে 25, কোনো ক্ষেত্রে 30 কিলোমিটার গাড়ির স্পিড ছিল। এর জন্য আহতর যে পরিমাণটা সেই পরিমাণ অনেক কম হয়েছে। তবে গাড়ির সামনের অংশ অধিকাংশ গাড়িরই ভেঙে চুরে গিয়েছে। তবে এখন পর্যন্ত এই রুটে আরও একটি জায়গায় মোটরসাইকেল এবং ইসের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর আমরা পাচ্ছি। ঘন কুয়াশার কারণে ইতিমধ্যেই সূর্য উঠেছে, কুয়াশা কেটে যাচ্ছে। তবে এখানে এসে আমরা কিন্তু যাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে কাউকেই খুঁজে পাইনি, আমরা দেখিনি কেউ যাত্রী আছেন কিনা। তবে এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ বলছে কিছুক্ষণের মধ্যেই তারা রাস্তা থেকে যেই বাকি 3টি গাড়ি রয়েছে সেই 3টি গাড়ি সরিয়ে দেবেন। এরপরই পুরোপুরি ঢাকা এবং মাওয়ার যেই এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণরূপে যেই ক্ষতিগ্রস্ত যানজটগুলো এগুলো সরিয়ে ফেলা সম্ভব হবে। সাকিব। আরিফ হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যেই বাসের সংঘর্ষ ঘটেছে সেই খবর। এখন বাণিজ্যে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। গেল কয়েকদিনের চেয়ে রোববার সকাল থেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাজধানীতে। আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন যে রাজধানী সহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা। পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিস?
সাকিব, আপনি যেমনটি বলছিলেন, রংপুর বিভাগের তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজ সকাল 9টায় রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে যেহেতু এটি পৌষের প্রথম লগ্ন, শীতকাল, তো এখন একটু শীত অনুভূত থাকার ফলে মূলত ঢাকায় যে সূর্যের দেখা মিলছে একটু দেরিতে। তো এটির পাশাপাশি আবহাওয়া অফিস গাণিতিক মডেল ও সিনপটিক রেখা অনুসরণ করে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে সেটা হলো যে আকাশে মেঘমালা আছে, সঞ্চালনশীল মেঘমালা আছে, মেঘ পুঞ্জি আছে, যে কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে এবং ঢাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। তারা এও জানিয়েছে যে আগামী সপ্তাহ নাগাদ শীতের তীব্রতা বাড়তে পারে, একই সঙ্গে ঘন শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে আকাশে। একই সঙ্গে তারা যে বিষয়টা জানিয়েছে তখন দিনে এবং রাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শীতের এই যে তাপমাত্রা সেটি যে অনুভূত সেটি ধীরে আরো বাড়তে শুরু করবে। তো এরই মধ্যে আবহাওয়াবিদরা আরো যে বিষয়টা জানিয়েছে, যেহেতু এটা শীতকাল, এই শীতের এই সময়টায় তো একটু শীত অনুভূত হয়, সেটি তো স্বাভাবিক। আমরা সকাল থেকে যে বিষয়টা দেখেছি যে সূর্যের দেখা পেয়েছি আমরা সকাল 8টার পরে এবং আবহাওয়াবিদরাও আমাদেরকে সেই তথ্যটি নিশ্চিত করেছে। তো সাকিব, এই ছিল মূলত আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে তো আরো তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। তিনি জানাচ্ছিলেন যে সারা দেশে যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেড়েছে। দেখছেন এখন বাণিজ্য। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে বিক্ষোভ করেন স্বজনরা। শনিবার রাতে রোগীর পরিবারের বিক্ষুব্ধ সদস্যরা জানান সময় মতো অপারেশন থিয়েটারে হাজির হননি সংশ্লিষ্ট চিকিৎসক। ঘটনা ধামাচাপা দিতে মারা যাওয়া রোগীর মেয়েকে হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে। শনিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত 55 বছর বয়সী মোশাররফ হোসেন। দুপুর 2:30টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলমের সার্জারি করার কথা থাকলেও তিনি সময় মতো হাজির হননি হাসপাতালে। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে অপারেশন থিয়েটারে সার্জারি করেন অন্য ডাক্তার। এরপর সন্ধ্যা 6টার দিকে মোশাররফ হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তার স্বজনরা। স্বজনদের দাবি, ঘটনা ধামাচাপা দিতে নিহতের নার্সিং পড়ুয়া মেয়েকে গ্রিন লাইফ হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়, সাথে কিছু টাকা দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার তাগিদ দেয় কর্তৃপক্ষ। এ সময় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হট্টগোল হতে দেখা যায়। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা রেগুলার দিতে। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সনদে প্রথমে তা রাত 9টা 35 উল্লেখ করেন। পরে স্বজনদের তোপের মুখে সময় পরিবর্তন করে সময় শনিবার সন্ধ্যা 6টায় দেখিয়ে সনদ দেন। অভিযোগের বিষয়, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। সাকসেস বলার 15 থেকে 20 মিনিট পরে ওনা বুক খোলা অবস্থায় কিভাবে সাকসেস বলল। এই ডাক্তারের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে আমার বাপে আজকে দুনিয়া থেকে ত্যাগ হইল। এখন এই দায়বহর, আমি তো এই দায়বহর আমার 4 ভাই বোনকে এতিম করে থেকে গেল। ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের যদি এই ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। ঠিক আছে, আমরা সেরকম প্রকৃত কর্তৃপক্ষ আমরা এখানে পাই নাই। একজন ম্যানেজার ছিল, তো ওনার সাথে কথা যতটুকু আছে আপনাদের সামনে কথা বললাম। কেন প্রকৃত যে কার সাথে কথা বলবে সেরকম একজনকে পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত 3টার দিকে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিয়া আমিরুল ইসলাম, এখন, ঢাকা। পর্যটকের পদচারণায় দৃশ্যপট বদলেছে মিস্ত্রিপাড়া ঐতিহ্যবাহী তাঁতপল্লীতে। শীত মৌসুম জুড়ে মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন পর্যটকরা। এক মৌসুমে এলাকায় বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার পোশাক। তবে পোশাকের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি প্রস্তুতকারীদের।
পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবিরের প্রতিবেদন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত এলাকা মিস্ত্রিপাড়া, ঐতিহ্যবাহী এখানকার তাঁতশিল্প। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রাখাইন সম্প্রদায়ের তৈরি তাঁতপণ্য বিক্রির কোনো ব্যবস্থা ছিল না। তবে সম্প্রতি নির্মিত মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির বদলে দিয়েছে রাখাইনদের ভাগ্যের চাকা। তাদের তৈরি পোশাক এখন দখল করেছে শহরের বিভিন্ন বিপণী বিতান। শীতের শুরু থেকে পর্যটকরা মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন। আর পর্যটন ঘিরেই এলাকায় গড়ে উঠেছে শতাধিক পোশাকের দোকান। দোকানে বিক্রি হওয়া ৭০ থেকে ৮০% পোশাকই রাখাইনদের তৈরি। নিপুণ বুনন শৈলীতে তৈরি পণ্যের মধ্যে রয়েছে লুঙ্গি, তোয়ালে, চাদর সহ নানা ধরনের পোশাক। শীতের এক মৌসুমেই কোনো কোনো দোকানে ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত বেচাকেনা হয় বলে জানান দোকানিরা। শীত আসলে আমাদের বেচাকেনা ভালো হয়, পর্যটন আসি তারা রাখাইন তাঁতপল্লী সব জায়গায় একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে। খাদ্যের হাতের তৈরি এগুলো আমরা বিক্রি করি, টুরিস্টরা আসে খুবই সচেতন করে কিনে। রাস্তাটা খুবই খারাপ, এটার জন্য সরকারিভাবে যেগুলো উদ্যোগ নেওয়া হইলে আমাদের জন্য অনেক উপকৃত হয়। খানদের প্রোডাক্টে আমাদের বেশি চলে ভালো, 50 লাখ 30 লাখ 1 কোটি টাকা এবার বিক্রি হয়। সাধারণ পোশাকের তুলনায় এখানকার তাঁতে তৈরি পণ্য দামে কম, মানসম্মত এবং টেকসই। দাম তো মনে করেন আমাদের ক্রয়ের মধ্যেই আছে, কমই আছে, সমস্যা নাই, 500-700 নেওয়া যায়। আর এটা খুবই ভালো লাগে, আমার কাছে তো পছন্দ হয়েছে, আমি এর জন্য নেওয়ার জন্য এখানে আসছি। একসময়ে অজপাড়া এই গ্রামটি এখন হয়ে উঠেছে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। পুরো মৌসুমে 15 থেকে 20 কোটি টাকার পোশাক বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। শীতের মৌসুমে আমাদের এখানে ব্যবসাটা বেশি বৃদ্ধি পায়। সরকার যদি কুয়াকাটাকে নান্দনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে, আমাদের ব্যবসারও প্রসার হবে এবং সরকারও এখান থেকে একটি আয়ের বড় ধরনের উৎস পাবে। আগের তুলনায় চাহিদা বাড়লেও তৈরি পোশাকের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি কারিগরদের। শীতে আমাদের কাজ বাড়ে, কিন্তু সুতাসহ অন্য জিনিসপাতির দাম বাড়ছে, সে তুলনায় আমরা লাভ পাই না। বাঙালি আমাদের কম টাকা দিয়ে তারা বেশি টাকায় বেচে। পটুয়াখালীর 28টি গ্রামে কম বেশি 304টি রাখাইন পরিবারের বসবাস। এর মধ্যে সবকটি পরিবারই তাঁত শিল্পের সাথে জড়িত। এখন পটুয়াখালী। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগের তথ্য বলছে, শনিবার ভোর রাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসের গুরুত্বপূর্ণ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাও পাওলো থেকে আসা ওই বাসে চালকসহ মোট ৪৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে মিনা জেরাইস পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে সিবিএস নিউজ জানায়, প্রথমে বিকট শব্দে ওই বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে ট্রাকের সাথে ধাক্কা খায় বাসটি। ট্রাকের সাথে সংঘর্ষের সময় ছোট একটি গাড়ির সাথেও ধাক্কা খায় বাসটি। যদিও ওই গাড়ির ৩ যাত্রী অক্ষত আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি। গেল মে মাস থেকে সুদানের দারফুর অঞ্চলে সামরিক ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ বেসামরিক নাগরিক। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ঘন বসতিপূর্ণ এলাকায় আধা সামরিক বাহিনী, আরএসএফ ও সামরিক বাহিনীর নির্বিচারে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে, যা যুদ্ধাপরাধের শামিল। গেল ১৮ মাস ধরে চলা সংঘর্ষে মানবিক বিপর্যয়ে প্রায় ১.৫ কোটি মানুষ। হাই কমিশনার ভলকার তুর্ক জানান, দ্রুতই সংঘাত বন্ধ করা সম্ভব না হলে সংকট আরও বাড়বে। দেখছেন এখন বাণিজ্য।
অভিশংসিত হওয়ার 7 দিন গেলেও সাংবিধানিক আদালত থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গভীর হচ্ছে রাজনৈতিক সংকট। ইউন সুক ইউলের পক্ষে বিপক্ষে রাজপথে হাজারো মানুষ। সাংবিধানিক আদালতকে দ্রুত রায় দেওয়ার দাবি অভিশংসনের পক্ষে বিপক্ষের আন্দোলনকারীদের। রাজনৈতিক সংকট মোকাবেলায় ক্ষমতায় রাখা না রাখার সিদ্ধান্ত দ্রুতই হওয়া উচিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 14 ডিসেম্বর ব্যাপক বিক্ষোভের মুখে আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ক্ষমতাচ্যুত হননি এই নেতা। সাংবিধানিক আদালতের রায়ের উপর ঝুলছে স্থগিত হওয়া প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফেরত পাওয়া না পাওয়া। ভাগ্য যদি পক্ষে চলে যায় তাহলে ইউন সুক ইউলই ক্ষমতায় বহাল থাকার শঙ্কা থেকে বিক্ষোভে আবারও উত্তাল দক্ষিণ কোরিয়া। ক্ষোভে ফুঁসছেন ইউন সুক ইউল বিরোধীরা। পার্লামেন্টে অভিশংসিত হওয়ার 7 দিন পেরিয়ে গেলেও কেন সাংবিধানিক আদালতের রায় আসছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাজার হাজার আন্দোলনকারী। তাই দ্রুত অভিশংসনের পক্ষে রায় দেওয়ার দাবি উঠেছে সিউলে হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে। 저는 21세기에 민주주의 국가에 이런 일을 벌 수 있는지 어떻게 이런 일을 할 수 있는지 묻고 싶었고 정말 본인에게 양심이 있다면 그러니까 윤석열은 전 국민을 사시에 몰아넣은 범죄자임이 분명하고 헌법재판소는 বিরোধীদের বিক্ষোভের মধ্যে থেমে নেই ইউন সুক ইউল সমর্থকরাও। তার পক্ষে সিউলে পাল্টা সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। সামরিক আইন জারি ঘিরে পার্লামেন্টে অভিশংসিত করার পর তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা পুনর্বহালের জোর দাবি তুলেছেন তারা। 정말 계엄령은 정당합니다. 아무리 생각해도 저 가짜 뉴스, 허위 유포, 여론몰이 그걸로 인해서 이 나라를 그다음에 그 가운데는 사회주의 공산주의 세력이 있기 때문에 오늘 같이 온 한 10여 명의 사람들이 ইউন সুক ইউলকে ক্ষমতাচ্যুত করার পক্ষে বিপক্ষে চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা স্থগিতাদেশের সময়কাল যতই কমানো যায় ততই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 대통령 사고시가 되기 때문에 대통령이 사고가 됐다는 거는 국가가 전체적으로 정체됐다고 볼 수가 있는 거거든요. 그렇기 때문에 그 사고 기간은 최대한 단축하는 것이 바람직하기 때문에 রাজনৈতিক অস্থিরতা থেকে দক্ষিণ কোরিয়াকে মুক্ত করতে ইউন সুক ইউলের অভিশংসন বিচার সম্পন্নে আগামী 27 ডিসেম্বর প্রথম শুনানির জন্য প্রস্তুত হচ্ছে দেশটির সাংবিধানিক আদালত। 3 ডিসেম্বর সামরিক আইন জারি করে সাধারণ জনগণ ও বিরোধীদের তোপের মুখে মাত্র 6 ঘন্টা পর তা প্রত্যাহার করেও অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে লড়তে হচ্ছে ইউন সুক ইউলকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাণিজ্য নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসসহ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ, নিহত 1, আহত কমপক্ষে 15। ঢাকার বেশিরভাগ অফিস বাসভবনে পার্কিং না থাকায় সড়কে গাড়ি সরানোর বদলে খোদ সিটি কর্পোরেশন ইজারা দিয়ে তুলছে চাঁদা। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। দেখুন, আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিং এর জন্য আমি দিয়ে দিই, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল। খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌঘাটে মালামাল ওঠা নামায় দুর্ঘটনা, রাজস্ব বাড়লেও উন্নয়নে অনীহা, নদীকেন্দ্রিক বাণিজ্যে ভাটা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।